আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে আইনগত ব্যবস্থা নিলে 2024 সালের মধ্যে যেসব জমির দলিল টিকবে না, অর্থাৎ বাতিল হয়ে যাবে। কোন কোন জমির দলিল বাতিল হয়ে যাবে সেই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে, মন চায় লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিয়ে সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, আপনি যদি আইনগত ব্যবস্থা নেন 2024 সালেই আপনি যে সমস্ত জমির দলিল বাতিল করতে পারবেন। এক নম্বরে হচ্ছে যেই সকল জমির মালিকরা মনে করবেন যে আপনাদের জমি কেউ জালিয়াতি করে দলিল করে নিয়েছে, তাহলে সেই সকল জমির দলিল আপনি এই 24 সালে যদি মকদ্দমা করেন বিজ্ঞ আদালতে, তাহলে আপনার সেই দলিল কিন্তু বাতিল হয়ে যাবে। দুই নম্বরে হচ্ছে নাবালকের সম্পত্তি যদি কেউ ক্রয় করে থাকে আর সেই নাবালক যখন সাবালকত্ব অর্জন করবে, আপনারা জানেন যে নাবালক তিনি কোনো স্বাক্ষর করার অধিকার রাখে না যত সময় পর্যন্ত তিনি সাবালক না হবেন। নাবালকের সম্পত্তি বিক্রি করতে পারে শুধুমাত্র তার বাবা। যদি নাবালকের নামে কোনো সম্পত্তি থাকে, যদি মা মারা যায় বা মা জীবিত আছে, এখন সেই নাবালকের সম্পত্তি বিক্রি করা প্রয়োজন হয়েছে কোনো অভাবগ্রস্তর কারণে বা যে কোনো কারণে, তাহলে একমাত্র তার বাবা বিক্রি করতে পারবে। তাছাড়া অন্য কোনো ব্যক্তি বিক্রি করতে পারবে না। তার মা, তার ভাই, তারা যদি বাবার মৃত্যুর পরে এই সম্পত্তি বিক্রি করতে চান, তাহলে বিজ্ঞ আদালতে প্রেয়ার দিয়ে একজন আইনজীবীর মাধ্যমে এই সম্পত্তি বিক্রি করার জন্য অনুমতি চাইতে পারেন। অনুমতি যদি আদালত কর্তৃক দেয়, সকল বিষয় সত্যতা যাচাই বাছাই করে যতটুক পর্যন্ত সম্পত্তি আদালত কর্তৃক বিক্রি করার অনুমতি দিবেন, ঠিক ততটুক পর্যন্ত সম্পত্তি এই নাবালকের যিনি গার্ডিয়ান হয়ে আদালতে মামলা করেছিলেন তিনিই শুধু বিক্রি করতে পারবেন। আর যদি এই অনুমতি না থাকে আর কেউ যদি এই নাবালকের সম্পত্তি না বুঝে শুনে বিক্রি করে দেয় আর কোনো ব্যক্তি যদি সেটি ক্রয় করে, তাহলে এই নাবালক 21 বছরে যখন সাবালকত্ব অর্জন করবেন, তখন এই সাবালকত্ব অর্জন করার পরে আরও 3 বছর সময় পাবেন তিনি এই সম্পত্তি পুনরুদ্ধারের জন্য বিজ্ঞ আদালতে মকদ্দমা দেওয়ার। যদি 3 বছরের অধিক সময় হয়ে যায়, তামাদি হয়ে যাবে, এটা কিন্তু পরবর্তীতে আপনি এই সম্পত্তি পুনরুদ্ধার করতে পারবেন না বা কষ্ট হবে, সেটি আপনারা আদালতে মকদ্দমা দিতে গেলেই এটা বুঝতে পারবেন। তারপরে 1 নম্বরে কথা হচ্ছে যে নাবালকের সম্পত্তি যদি কেউ ক্রয় করেন, নাবালক সাবালকত্ব অর্জন করার 3 বছর পর্যন্ত মামলা দিয়ে এই সম্পত্তির দলিল বাতিল করতে পারবেন। 3 নম্বরে হচ্ছে ওয়ারিশি সম্পত্তি, যেটি অবিভক্ত সম্পত্তি। এই অবিভক্ত সম্পত্তি যদি আপোষ বন্টননামা দলিল না করে প্রাপ্তির থেকে বেশি সম্পত্তি যদি কোনো ব্যক্তি বিক্রি করে দেয়, তাহলে সেই দলিল কিন্তু আপনি মামলা করে কিন্তু বাতিল করতে পারবেন। তারপরে হেবার সম্পত্তি। হেবা, আপনারা জানেন যে হেবা সম্পত্তি যাদের মধ্যে হেবা করা যায়, যাদের সম্পত্তি নেওয়ার অধিকার আছে হেবা মূলে 14 থেকে 15 শ্রেণীর ব্যক্তি। এর বাইরে যদি কেউ এই হেবা সম্পত্তি যদি বিক্রি করে, তাহলে সেই হেবার দলিল কিন্তু বাতিল হয়ে যাবে। অতিরিক্ত জমি যদি কেউ বিক্রি করে, অর্থাৎ আপনার যে সম্পত্তি 5% পাশের একজনের সম্পত্তি আছে 5%, আপনি এই 5% সহ মোট 10% সম্পত্তি বিক্রি করে দিয়েছেন। এই যে 5% সম্পত্তির আপনি মালিক নন, বিক্রি করেছেন, কিন্তু যে ক্রয় করেছে তার ওই দলিলটি কিন্তু টিকবে না, কারণ যার সম্পত্তি বিক্রি করা হয়েছে তিনি। কারণ আমাদের দেশে এই সমস্ত কার্যক্রম হরহামেশা হয়ে থাকে, কারণ সিন্ডিকেটের মাধ্যমে এগুলি বিক্রি করা হয়, ম্যানেজ করে সাব রেজিস্ট্রারকে ম্যানেজ করা যায়, এসি ল্যান্ডকে ম্যানেজ করা যায়। আমাদের বাংলাদেশে সবাইকেই ম্যানেজ করে। আগে অনেক ধরনের দুর্নীতি হয়েছে, এখন হয়তো কিছুটা কমছে এই ভূমি তথ্য প্রযুক্তির জামানায় এসে,
কিন্তু তারপরেও দুর্নীতি দিন দিন কিন্তু বেড়ে যাচ্ছে। এই জন্য অতিরিক্ত জমি যদি কেউ বিক্রি করে, সেই জমি দলিলের ভিতরে যার সত্ত্ব আছে তিনি এই সম্পত্তি নিয়ে মামলা করলে এই দলিলটি বাতিল হয়ে যাবে। তারপরে হচ্ছে খাস সম্পত্তি। সরকারি যে খাস সম্পত্তি, এটি সরকারের একান্ত সম্পত্তি। এই খাস সম্পত্তি যদি কেউ ভোগ দখলে থেকে যে কোনোভাবে যোগাযোগ করে বা যে কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে সেটা যদি বিক্রি করে দেয় কারো কাছে, তাহলে এই সরকারের যে জমিটি আপনি ক্রয় করলেন এই সম্পত্তির দলিল কিন্তু টিকবে না। যেমন একটি উদাহরণ দেই, যে আপনি সরকারি একটি সম্পত্তি লিজ নিয়েছেন 99 বছরের জন্য। এখানে বলা হয়েছে এই সম্পত্তি আপনি সারা জীবন ভোগ দখল করতে পারবেন এবং বংশ পরম্পরায় আপনার সন্তানরাও ভোগ দখল করতে পারবে। কিন্তু দেখা গেছে যে আপনি সেই সম্পত্তি অন্য কারোর কাছে 5% সম্পত্তি বিক্রি করে দিয়েছেন বা সম্পূর্ণ সম্পত্তিটি বিক্রি করে দিয়েছেন যে কোনো পন্থায়। এই সম্পত্তিটি সরকারি সম্পত্তি, আপনার বিক্রি করার কথা না, শর্ত কিন্তু সেটা বলে এবং শর্তে কিন্তু সেটি আছে। এই শর্তাবলী না মেনে আপনি সম্পত্তি বিক্রি করে দিয়েছেন, আর যারা ক্রয় করেছে তাদের সেই সম্পত্তি কিন্তু দলিল কিন্তু টিকবে না। তারপরে হচ্ছে শিকস্তি সম্পত্তি। যেই সম্পত্তিটি নদীর গর্ভে চলে গেছে, এই সম্পত্তিটি যখন পায়স্তি হয়ে যায়, অর্থাৎ শিকস্তি থেকে যখন চর জাগে, চর জাগার পরে যেই সম্পত্তিটি মূল মালিক ছিল, সেই মালিক তার পূর্বের কাগজপত্র দেখিয়ে সেই সম্পত্তি আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছে, কিন্তু এই সম্পত্তিটি কিন্তু সরাসরি খাস খতিয়ানে চলে গেছে এবং সেটি না দেখে যেই ব্যক্তি সম্পত্তি ক্রয় করবে সেই শিকস্তি সম্পত্তির দলিল কিন্তু টিকবে না। তারপরে হচ্ছে বৃদ্ধ মা বাবাকে ভুল বুঝিয়ে যদি কেউ জোর জবরদস্তি করে সম্পত্তি দলিল করে নেয় এবং বৃদ্ধ মা বাবা যদি সেটি নিয়ে বিজ্ঞ আদালতে মোকদ্দমা করেন, সেই দলিল কিন্তু টিকবে না। তারপরে এক জমি একের অধিকবার যদি কোনো ব্যক্তি বিক্রি করে এবং যদি কোনো ব্যক্তি সেই সম্পত্তি ক্রয় করে, সেই ক্রয়কৃত সম্পত্তির দলিল কিন্তু টিকবে না। কারণ প্রথম যার কাছে বিক্রি করা হয়েছিল সেই সম্পত্তি তারই দলিলে যখন প্রথম এবং তার বালাম বইতে নাম আছে, পরবর্তীতে আপনি যখন এই সম্পত্তি বিক্রয় বা ক্রয় করবেন তখন আপনার দলিলটি বিজ্ঞ আদালতে মোকদ্দমা দিলে 24 সালেই কিন্তু আপনার এটা বাতিল হয়ে যাবে। তারপরে হচ্ছে অর্পিত সম্পত্তি। আমরা জানি যে এই অর্পিত সম্পত্তিটা হচ্ছে এনিমি সম্পত্তি। এই অর্পিত সম্পত্তিটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বাংলাদেশে। এই অর্পিত সম্পত্তি রেখে যারা ভারতে চলে গেছে তারা বাংলাদেশের সিটিজেনশিপ নাই, নাগরিকত্ব নাই, তারা ইন্ডিয়াতে নাগরিকত্ব পেয়ে সেখানে দীর্ঘ বছর বসবাস করতেছেন। এই অর্পিত সম্পত্তি খাস খতিয়ানে চলে গেছে। এই অর্পিত সম্পত্তি দেখা গেছে নিজেদের ভাই বোন যারা বাংলাদেশে আছে তারা তাদের ভাইয়ের সম্পত্তি হিসেবে দাবি করে তারা সেই সম্পত্তি ভোগ দখলে আছে। এখন তাদের যে কোনো কারণে এই সম্পত্তি বিক্রয় করার প্রয়োজনে তারা সেই ভাইয়ের সম্পত্তি, যেটা অর্পিত সম্পত্তি হিসেবে আছে, এই সম্পত্তিতে তারা বিক্রি করেছেন এবং কোনো ব্যক্তি না জেনে না শুনে না বুঝে সেই সম্পত্তি ক্রয় করেছেন। এই যে ক্রয় করেছেন অর্পিত সম্পত্তি, এই সম্পত্তি কিন্তু আপনার দলিল টিকবে না। যদি বিজ্ঞ আদালতে মোকদ্দমা করা হয় বা সরকার যদি আপনার সম্পত্তি সরকারি খাতে ফিরিয়ে নিতে চায়, তাহলে এই সম্পত্তি আপনার টিকবে না, ছেড়ে দিতে হবে। তারপরে হচ্ছে দেবোত্তর সম্পত্তি। আমরা জানি যে দেবোত্তর সম্পত্তিটা হচ্ছে কোনো ব্যক্তি যদি ধর্ম উপাসনালয়, যেটা সনাতন ধর্মের, যারা এই সম্পত্তি দান করেছেন একটি প্রতিষ্ঠানে, দেখা গেছে যে মন্দিরে বা মন্দিরের আশ্রমে কেউ যদি সেই সম্পত্তি যদি দান করে থাকেন, সেই সম্পত্তি কমিটির কোনো ব্যক্তি যদি আঁতাত করে যে কোনোভাবে ওইখান থেকে যদি 5%, 10% সম্পত্তি বা সম্পূর্ণ সম্পত্তি নিজের নামে দলিল করে নেন, কারণ যেহেতু কমিটিতে তারা আছেন, তারা কমিটি রেজুলেশন করেন, নীতিমেলা করেন, সেই নীতিমেলা নিজেরা তৈরি করে সেই দেবোত্তর সম্পত্তি নিজের নামে আপনারা দলিল করে নিয়েছেন বা কাউকে দলিল দিয়েছেন, এরকম যদি হয় তাহলে সেই সম্পত্তির দলিল টিকবে না। বিজ্ঞ আদালতে মোকদ্দমা করার সাথে সাথেই এই মামলার ভিত্তিতে এই সম্পত্তির দলিল টিকবে না। আমি যে কয়টা বিষয় বললাম, এই সকল সম্পত্তি ক্রয় করার সময় একজন গ্রহীতার উচিত যে সম্পত্তি গ্রহণ করার আগে বা ক্রয় করার আগে দাতার সকল কাগজপত্রের ফটোকপি নিয়ে আপনার প্রত্যেকটি সংশ্লিষ্ট বিভাগে তল্লাশি দিয়ে খোঁজ খবর নিয়ে দেখা, যদি এই সম্পত্তি সম্পূর্ণ পরিষ্কার থাকে এবং যিনি সম্পত্তি বিক্রয় করবেন তার বিক্রয় করার অধিকার থাকে, তাহলেই মাত্র এই সম্পত্তি আপনি
ক্রয় করলে সেই দলিল টিকবে। একটি কথা মাথায় রাখবেন, আপনার দলিলে যদি অন্য কোনো ব্যক্তির কিঞ্চিত পরিমাণ সত্ত্ব থাকে, আপনাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে ওই সত্ত্ব ছেড়ে দিতে হবে, কারণ সত্ত্বের যে মালিক তার কাছে সকল কাগজপত্র আছে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। যারা আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে চান তাদের জন্য নাম্বার হচ্ছে 01797093536। আমি আবার বলছি 01797093536। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।